السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم إلى يوم الدين. أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল থেকে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হচ্ছি। আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে আমার এই লাইভ বক্তব্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মেহনত তার সন্তুষ্টির পথে, তার দ্বীনের জন্য উপকারী সাব্যস্ত করুন। প্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ আমরা আপনাদের সঙ্গে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দীর্ঘ দশকের পর দশক, বরং বলতে গেলে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত একটি সংগ্রাম এবং সংঘাত মুখর জীবন যাপন করে সর্বশেষ প্রান্তে এসে কিছুটা স্বাভাবিক একটা জীবন যাপনের দিকে যাত্রা করা ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুল থেকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকেও আরো কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গত 2-3 দিনে আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা প্রোগ্রাম করেছি। ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্বশীলের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং সেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সেই জায়গায় আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করার মতো কিছু বিষয়াবলী আমার সংগ্রহে রয়েছে। গত পরশুদিন অর্থাৎ 23 তারিখ আমরা ইমারাতে ইসলামিয়ার গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমরা কর্মসূচি পালন করেছি। সেটি হলো ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি মৌলভী আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, যাকে ইমারাতে ইসলামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করা হয় এবং অধিকাংশ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মুরব্বী এবং অনেকের সরাসরি উস্তাদ হিসেবে তাকে অত্যধিক মর্যাদা দেওয়া হয়। সেই শেখ মৌলভী আব্দুল হাকিম হাক্কানির সাথে আমরা অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক করেছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করেছি যে ইমারাতে ইসলামিয়ায় বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা খুব সবিস্তারিত আলোচনা করার সুযোগ পাব না, তবে আপনাদের সামনে অল্প কিছু বিষয়ে আমি ইমারাতে ইসলামিয়ার বিচার ব্যবস্থা নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদেরকে উপস্থাপন করব, শেয়ার করব। ইমারাতে ইসলামিয়ারও বিচার ব্যবস্থা যতটুকু আমরা জানলাম যে 3টি স্তরে এখানকার বিচার ব্যবস্থা পরিচালিত হয়। এখানে আদালতে ইবতিদাইয়া, আদালত ইস্তিনাফিয়া এবং আল মাহকামাতুত তাময়িজিয়া বা আল মাহকামাতুন নিহাইয়া। তো প্রাথমিক নিম্ন আদালত এবং
আপিল ডিভিশন এবং সর্বশেষ হলো চূড়ান্ত নিষ্পত্তিমূলক স্তরের যেই আদালত। এখানে সবচেয়ে মজাদার বা সবচেয়ে আনন্দদায়ক বা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমাদেরকে মুগ্ধ করেছে সেটি হলো সাধারণ নিয়ম হলো এখানে যে কোনো বিচার যখনই আদালতে দায়ের হবে, একজন বাদী যখনই কারো বিরুদ্ধে কারো বিষয়ে সে কোনো মামলা দায়ের করবে, তো সেই মামলা দায়ের করার জন্য এখানে কোনো উকিলের দ্বারস্থ হওয়া জরুরি নয়। এটি যদিও অন্যান্য দেশেও আইনগতভাবে হয়তো আইনজীবীর মধ্যস্থতা জরুরি হয়ে থাকে না, কিন্তু এখানেও সেই কোনো আইনজীবী নিয়োগ করা অথবা কোনো মধ্যস্থতাকারী মামলা পরিচালনার জন্য কোনো সহযোগী নিয়োগ করার কোনো বাধ্যবাধকতা এখানে নেই। শুধু আইনগত দিক থেকেই যে বাধ্যবাধকতা নেই বিষয়টি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমরা এই তথ্য সংগ্রহ করেছি, জেনেছি যে এখানে অধিকাংশ মামলা কোনো উকিল অথবা অ্যাডভোকেট ছাড়াই পরিচালিত হয়ে থাকে। সরাসরি বাদী এবং বিবাদী তারা তাদের বক্তব্য আদালতের সম্মুখে উপস্থাপন করে থাকে। অধিকাংশ মামলায় কোনো উকিল অথবা কোনো অ্যাডভোকেটের প্রয়োজন হয় না। যদি অ্যাডভোকেট বা উকিল নিয়োগ করার প্রয়োজন হয় তাহলে তার জন্য ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে যে কোনো ব্যক্তি নিজের পক্ষে একজন মধ্যস্থতাকারী উকিল অথবা আইনজীবী নিয়োগ করতে পারে, সেই সুযোগও রয়েছে। তবে অধিকাংশ মামলার মধ্যেই এখানে কোনো মধ্যস্থতাকারী আইনজীবী নিয়োগ করা হয় না। এটি হলো একটি ইন্টারেস্টিং ইনফরমেশন। আর এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হলো যে মামলা নিম্ন আদালতকে 15 দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হবে, এই টাইম ফ্রেম দেওয়া রয়েছে। 15 দিনের মধ্যেই মামলার সিদ্ধান্ত দিতে হবে এবং মামলার রায় ঘোষণা করতে হবে। যদি কোনো কারণে কোনো মামলায় 15 দিনের মধ্যে নিম্ন আদালত যদি রায় ঘোষণা করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয় এবং উচ্চ আদালত থেকে মেয়াদ বৃদ্ধি করবার সময় বাড়ানোর একটি তাকে আবেদন দিতে হয় এবং সেই আবেদনের মাধ্যমে তাকে মেয়াদ বৃদ্ধি করতে হয়। এই হলো একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বলছিলাম যে কথা, যে যদি এরপরে 15 দিনের পরেও আরো বেশি বিলম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে এই জন্য সময়ের অনুমোদন নিতে হয়। এরপরে যেই নিম্ন আদালত যখন রায় দিল তখন সেই রায় যদি কারো বাদী অথবা বিবাদীর মনোনীত না হয় তাহলে তারা সেই রায় নিয়ে যে আপিল করতে পারে, সেখানে আপিল করার পর সেখানে শুনানি হয় এবং তারা বিষয়টিকে আবার পুনর্বিবেচনা করার সুযোগ পায়। তারপরে চূড়ান্তভাবে সর্বোচ্চ আদালত, যেটি একেবারে সর্বোচ্চ আদালতে চূড়ান্ত মীমাংসা করা যায়। 3টি স্তর রয়েছে আদালতের, যেটি আমাদের দেশেও স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপরে জজ কোর্ট এবং হাইকোর্ট, এবং হাইকোর্টেরও আবার অ্যাপিলেট ডিভিশন রয়েছে। তো এইভাবে এই বিষয়গুলোর, আর এখানে সাধারণত মানে অযথাই কোনো ব্যক্তিকে মামলা দায়ের হলেই বন্দী করার বা তাকে গ্রেফতার করার প্রচলন নেই। সেখানে বন্দী করার জন্য সাধারণত 3 ক্ষেত্রে কাউকে মামলা দায়ের হওয়ার পর বন্দী করা হয়ে থাকে। হয়তো যদি এখানে কোনো অনুসন্ধানের প্রয়োজন হয়, মামলার বিষয়টি যাচাই করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে সেজন্য হয়তো কখনো গ্রেফতার করা হয়, অথবা যদি কারো ব্যাপারে এই ধরনের আশঙ্কা থাকে যে সে পালিয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রেও গ্রেফতার করা হয়। অথবা কোনো ক্ষেত্রে যদি এমন কোনো মামলা হয়ে থাকে, এমন কোনো অপরাধের বিষয় হয়ে থাকে যে অপরাধের বিষয়ে গ্রেফতার না করলে বিষয়টি নিয়ে বড় ধরনের কোনো ফিতনা এবং বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে,
সেক্ষেত্রেও সেজন্য তাদেরকে এটার জন্য বন্দী করা হয়। তো এইভাবে সুন্দর একটি আমরা যেটা মনে করি যে আমার কথা মনে হয় কি আজকে অনেকেই কমেন্ট করতেছেন যে কথা শোনা যাচ্ছে না। হয়তো আমার এই মোবাইলে আসলে খুব এখানে আমার সবকিছু প্রস্তুত নেই লাইভ করার জন্য, সেই জন্য হয়তো হয়ে থাকতে পারে। এই মুহূর্তে কি আপনারা শুনতে পাচ্ছেন? আশা করি যাই হোক, তো হয়তো একটু কমই শোনা যাবে এই মুহূর্তে, আমার আর কিছু করার নেই। তো এরপরে আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করেছি, সেটি হলো যে জামিয়াতু ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখানে একটি জামিয়া করা হয়েছে। এটি হলো উচ্চ শিক্ষার জন্য ধর্মীয় ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেটি আমি গতকালকেও আংশিক বলেছিলাম। সেটি হলো যে সারা দেশে যত দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোতে এখন কোথাও দাওরায়ে হাদিসের পরে তাখাসসুস অথবা উচ্চ শিক্ষার যে পর্বগুলো ছিল সেগুলো সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। বরং প্রতিটি প্রদেশে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চশিক্ষার জন্য তাখাসসুসের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে। কাবুলে সেই ধরনের রাষ্ট্রীয় চমৎকার একটি প্রতিষ্ঠানের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ববিদ্যালয়। তো সেখানে মূলত শিক্ষার্থীদেরকে প্রাথমিকভাবে 2 বছরের জন্য একেবারে সম্পূর্ণ একটি কঠোর ব্যবস্থাপনার আওতায় মাদ্রাসায় তাদেরকে বা জামিয়ার মধ্যে তাদেরকে সার্বক্ষণিক রেখে শিক্ষা প্রদান করা হয়। 2 বছরের তাদের শিক্ষা কারিকুলাম 2 বছরের 4টি সেমিস্টারে, এক এক বছরে 2টি করে সেমিস্টার, মোট 4টি সেমিস্টারে তাদেরকে এই শিক্ষাটা প্রদান করা হয়ে থাকে। এই উচ্চশিক্ষার ব্যবস্থার নাম হলো তাখাসসুস ফিল ইফতা ওয়াল কাজা, অর্থাৎ শুধু ইফতা নয়, ইফতার পাশাপাশি যে কাজা অর্থাৎ যে বিচার ব্যবস্থা পরিচালনা কিভাবে করবে, আদালত কিভাবে পরিচালনা করবে, মূলত 2টি দৃষ্টিভঙ্গি নিয়ে এই জামিয়া ইবনে মাসউদ জাতীয় আরো অনেক তাখাসসুসের প্রতিষ্ঠান আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তারা পরিচালনা করছেন। প্রথম তো হলো যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মাদ্রাসাগুলোতে যদি এই ইফতা পড়ানো হয় তাহলে নানা ধরনের বিভিন্ন ধরনের মতভিন্নতা তৈরি হয় এবং সেই বিভিন্ন ধরনের চিন্তা অনেক সময় জনসমাজেও এটা নিয়ে নানা ধরনের মতপার্থক্য বা মতবিরোধের সূচনা হতে পারে। এই জন্য এইটাকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার জন্য বিচ্ছিন্নভাবে সকল মাদ্রাসাগুলোতে ইফতা বিভাগ বন্ধ করে দিয়ে এখন রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চশিক্ষার জন্য এই ধরনের সকল এই জামিয়া তৈরি করা হয়েছে। এক আর দ্বিতীয় হলো যে এই মুহূর্তেই রাষ্ট্র পরিচালনার জন্য, আদালতগুলো পরিচালনার জন্য, নিম্ন থেকে উচ্চতর আদালত পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণ কাজী এবং বিচারক প্রয়োজন। তো এই ধরনের কাজী এবং বিচারক নিয়োগের জন্যও এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। তো এইভাবে 2 বছর তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। 2 বছরের পরে তাদেরকে তারা এখান থেকে শিক্ষা শেষ করে। তবে এই 2 বছরের শিক্ষা শেষ করার সাথে সাথেই তাদেরকে পূর্ণাঙ্গ কোনো সনদ দেওয়া হয় না। সেই সনদ দেওয়ার জন্য আরো একটা সময় তাদেরকে অপেক্ষা করতে হয় এবং আরেকটা বড় কার্যক্রম তাদেরকে সম্পন্ন করতে হয়। থিসিস পেপার জমা দিতে হয়, বড় ধরনের একটি তাদেরকে কোনো মাকালা তাদেরকে লিখতে হয় এবং সেই থিসিস পেপার যখন তারা জমা দেয় এবং সেটা যদি অ্যাকসেপ্টেড হয়, গ্রহণযোগ্য হয়, তখনই কেবলমাত্র তাদেরকে এটার জন্য সনদ প্রদান করা হয়।
তো এইভাবে আমরা সেই জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলাম যে সেখানে শিক্ষার্থীদেরকে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রেখে ওখানে ব্যবস্থাপনাই হলো এমন যে সারা দেশের দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীরা সেখানে ভর্তি পরীক্ষা দেয় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে অন্য কিছু অল্প কিছু বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদেরকে সেখানে ভর্তি করা হয়ে থাকে এবং যাদেরকে ভর্তি করা হয়ে থাকে তাদেরকে 24 ঘন্টাই আবাসিক সেখানে অবস্থান করে শিক্ষা গ্রহণ করতে হয়। শুধুমাত্র একান্ত প্রয়োজন ছাড়া তারা শিক্ষা প্রতিষ্ঠানের যেই গণ্ডি সেই গণ্ডি থেকে বাইরে তারা যেতে পারে না। কাবুল ইউনিভার্সিটির এক প্রান্তে এই গড়ে উঠেছে জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেখান থেকে কাবুল ইউনিভার্সিটিও দেখা যায়। কাবুল ইউনিভার্সিটির বিস্তৃত পরিসর, যেটা প্রায় 100 বছরের প্রাচীন কাবুল ইউনিভার্সিটি, সেই কাবুল ইউনিভার্সিটিরও অংশ বিশেষ আমরা জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে পরিদর্শন করতে সক্ষম হয়েছি। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এই জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের যে 4টি দরসগাহ রয়েছে, 4টি স্তর, যে এক এক বছরের 2টি করে সেমিস্টার, যার কারণে 4টি ক্লাস। এক ক্লাসে ইমাম আজম আবু হানিফা আলিফ, ইমাম আবু হানিফা বা জামাত বা ক্লাস, আরেকটা হলো কাজিল কুজাত ইমাম আবু ইউসুফ আলিফ ক্লাস, ইমাম আবু ইউসুফ বা ক্লাস। এইভাবে 4 সেমিস্টারকে 4টি ক্লাসকে 4টি নামে নামকরণ করে ওখানে 4টি কি বলে ক্লাসরুম, সেই ক্লাসরুমে খুব সুন্দরভাবে সেখানে পাঠদান করা হয়। সেখানে তাদের থাকা খাওয়ারও যথেষ্ট উন্নত মানের ব্যবস্থা, সুবিশাল লাইব্রেরি রয়েছে এবং সেই লাইব্রেরিতে অসংখ্য কিতাব, মূলত ফিকহে হানাফির উপরেই যেহেতু পূর্ণ আফগানিস্তানের গোটা জাতি একটা ফিকহে অনুসরণ করে থাকে, এই জন্য ফিকহে হানাফির উপরেই তাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষাটা প্রদান করা হয়। অবশ্য লাইব্রেরিতে দেখলাম যে অন্যান্য ফিকহের জন্যও আলাদা আলাদা কিতাব, গুরুত্বপূর্ণ কিতাবগুলো সেখানে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেই কিতাবগুলিও শিক্ষার্থীরা মুতালা করে থাকে। এটি ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি পরিদর্শন। এরপরে আজকে আমরা এই ইমারাতে ইসলামিয়ার অন্যতম স্তম্ভ এবং দীর্ঘ এই আধিপত্যবাদ বিরোধী লড়াই এবং সংগ্রাম এবং জিহাদের অন্যতম পরিচিত মুখ মরহুম জালালউদ্দিন হাক্কানী রাহিমাহুল্লাহ তাআলার সন্তান এবং বর্তমান ইমারাতে ইসলামিয়ার একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মৌলভী আনাস হাক্কানীর সাথে আমরা তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ একটি মত বিনিময় আমরা করতে সক্ষম হই। সিরাজউদ্দিন হাক্কানী হাফিজাহুল্লাহ বর্তমানে ইমারাতে ইসলামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে যিনি পরিচিত, তিনি রাষ্ট্রীয় কাজে সফরে রয়েছেন, এজন্য তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়া সম্ভব হলো না। এই জন্য তার সহোদর মাওলানা মৌলভী আনাস হাক্কানীর সাথে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে এবং তিনি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, যে কোন প্রক্রিয়ায় তাদের ইমারত পরিচালিত হচ্ছে। এরপরে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমাদের বৈঠক সুসম্পন্ন হয়েছে, যিনি মুসলিম বিশ্বে একজন স্কলার হিসাবে খুবই সুপরিচিত, যার গুরুত্বপূর্ণ অনেকগুলো লিখিত কিতাব রয়েছে। তিনি হলেন শেখ আব্দুল গানি, শেখ আব্দুল বাকি হাক্কানী হাফিজাহুল্লাহ তাআলা। তো আসিয়াসাতু ওয়াল ইদারা নামক তার গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে। তারপরে আহকামুস সিররি এবং আরো অনেকগুলো কিতাব যিনি ইতিমধ্যে রচনা করেছেন, বিশেষ করে প্রশাসন পরিচালনা, তারপরে আদালত পরিচালনা, তারপরে বন্দির বিধান ইসলামের দৃষ্টিতে, এই জাতীয়, তারপরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ইসলামী শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিধান, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার অনেকগুলো কিতাব রচিত রয়েছে। তো তিনি আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে মিলিত হয়েছেন এবং এই জাতীয় বিষয়ে উম্মার কি করণীয়, গোটা উম্মা আজ কিভাবে তাদের চলমান এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে, বিশেষ করে আলেম সমাজের এই ক্ষেত্রে উম্মার জন্য কি করণীয়,
গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা শেখের বক্তব্য থেকে পেয়েছি। তিনি একজন ডক্টর এবং পাকিস্তান এবং আরব দেশেও তিনি ব্যাপকভাবে সমাদৃত উলামায়ে আরবের কাছে, এবং তিনি ব্যাপক সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রম এখানে পরিচালনা করছেন। শেখ আব্দুল বাকি হাক্কানি হাফিজাহুল্লাহ 3টি তার গবেষণামূলক প্রতিষ্ঠান রয়েছে, এবং সাধারণ শিক্ষিতদের মধ্যে ইসলামের দ্বীনের মৌলিক শিক্ষা প্রচার করার ক্ষেত্রেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং এই জন্য তার ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি এডুকেশন সেন্টার নামে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিনি পরিচালনা করে থাকেন। তিনি কথায় কথায় আফগান জাতির পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে চমৎকার একটি গল্প শোনালেন বা একটি তথ্য দিলেন পরিস্থিতি বোঝানোর জন্য। দৃষ্টান্তটি আমাদের কাছে খুবই উপযুক্ত মনে হয়েছে এবং সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। তিনি বললেন যে আসলে আফগানিস্তানের জাতির অবস্থাটা এখন কেমন, কি পরিস্থিতি। তো বললেন যে যেমন মনে করুন যে একটা পরিবারে কোনো একটা বাচ্চা, যে বাচ্চাটাকে সবসময় শুধু আঘাতের পর আঘাত করা হয়, মারপিট করা হয়, মারপিট করতে 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 বাচ্চাটার একসময় এমন একটা অবস্থা হয় যে সে তখন আর কারো কথাই শুনে না, কারোর কোনো পরোয়াই করে না। অতিরিক্ত টর্চার এবং অতিরিক্ত মারপিটের কারণে একটা বাচ্চার মধ্যে যেমন এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়, আফগান জাতির অবস্থা হয়েছে ঠিক অনেকটা সেরকম, যে তাদেরকে দশকের পর দশক, যুগের পর যুগ ধরে বিশ্ব শক্তিগুলো নির্যাতন করতে 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 তাদের এমন একটা অবস্থা হয়েছে যে এখন তারা আর কোনো কিছুরই পরোয়া করে না, এবং এগুলো তাদের জন্য খুবই সাধারণ মামুলি বিষয়ে পরিণত হয়েছে। দীর্ঘ এক সময় প্রায় 2 দশক পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তাদের উপর জুলুম নির্যাতন আগ্রাসন পরিচালনা করেছে। সোভিয়েতের আগ্রাসনের সময় শেষ হওয়ার পর কিছুদিন পরেই শুরু হয়েছে ন্যাটো এবং আমেরিকার নেতৃত্বে পশ্চিমাদের আগ্রাসন। প্রায় 20-25 বছর ধরে অব্যাহতভাবে তাদের এই আগ্রাসন চলেছে, এবং তারা সেই আগ্রাসন থেকে একটা পর্যায়ে তারা বিতাড়িত হওয়ার পরেও এখনো পর্যন্ত তাদেরকে নানাভাবে চেপে রাখার, নানাভাবে তাদেরকে দাবায় রাখার যে একটা ব্যবস্থা, একটা আয়োজন, এর কারণে এই আফগান জাতির মধ্যে এক ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে, একটা মনোভাব তৈরি হয়েছে যেটাকে বলা হয় একটা বেপরোয়া মনোভাব। দুনিয়ার কাউকেই তারা গণে না, দুনিয়ার কাউকেই তাদের পরোয়া করার সময় হয় না। হাসতে হাসতে দৃষ্টান্ত দিয়ে বললেন, এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে যে এই যে বাগরাম বিমান ঘাঁটি, বিমানবন্দর, এটা নিয়ে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প যে উপর্যুপরি হুমকি ধমকি করে যাচ্ছে, এটাও আফগান জাতিকে এবং ইমারাতে ইসলামিয়াকে তেমন কিছুই স্পর্শ করছে না, এবং তাদের কাছে এই বিষয়টা গুরুত্বই পাচ্ছে না এখনো পর্যন্ত। তিনি বললেন যে বিষয়টা এমন হয়েছে, অন্যান্য কাজের জন্য ফাঁকে এই বিষয়টা এতটাই কম গুরুত্ব যে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আধা ঘন্টার মতো বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতো ফুরসত ইমারাতে ইসলামিয়ার শীর্ষ দায়িত্বশীলদের হয়নি। অর্থাৎ এই হলো তাদের একটা অবস্থা, এক অপ্রতিরোধ্য জাতিতে, দুঃসাহসী জাতিতে তারা পরিণত হয়েছে। কারণ তারা দেখেছে, সবকিছুই দেখেছে। আমেরিকার হামলা কেমন হয় সেটাও দেখেছে, রাশিয়ার হামলা কেমন হয় সেটাও দেখেছে, সকলের সম্মিলিত আগ্রাসন কেমন হয় সেটাও দেখেছে, বর্বরতাও তারা দেখেছে, জুলুম এবং নির্যাতনের সর্বশেষ মাত্রাও তারা তাদের পূর্বসূরীদের উপর, তাদের পরিবারের সদস্যদের উপর, আপনজনদের উপর দিয়ে পরিচালিত হতে তারা দেখেছে। দেখতে দেখতে আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে যে অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। তো তাদেরও, এই জাতিরও আজকে সেই দশাই হয়েছে। কাজেই এখন তারা আর কোনো কিছুর পরোয়া করে না। তারা তাদের এক লক্ষ্য এবং একটি উদ্দেশ্যকে সামনে রেখে দুর্বার গতিতে কাউকে কোনো কিছুর জন্য তারা তেমন গুরুত্ব না দিয়েই তারা তাদের লক্ষ্য পানে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ইমারাতে ইসলামিয়াকে নিয়ে আরো কিছু বিষয় আলোচনার মধ্যে এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে পশ্চিমা গণমাধ্যম ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে থাকে, অভিযোগের তীর তাদের দিকে ছুড়ে থাকে, সেটি হলো নারী শিক্ষা। এই নারী শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি, এবং আমরা আমাদের কনসার্নের কথা এবং উম্মতে মুসলিমার সকলের পক্ষ থেকে আমাদের যে মনের বাসনা সে কথাও আমরা
এখানকার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সামনে উপস্থাপন করেছি। সেই সাথে ইমারতে ইসলামিয়ার পক্ষ থেকে যে বেশ কিছু লেখকের লিখনীকে নিষিদ্ধ করার যে প্রসঙ্গটি এসেছে সে বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। এই বিষয়গুলো কথাবার্তা বলে আমরা যে উত্তরগুলো পেয়েছি সেটা হলো যে ইমারতে ইসলামিয়া গোটা জাতির মধ্যে ঐক্য এবং সংহতি রক্ষা করার ব্যাপারে তারা খুবই এখানে এই বিষয়ে তারা খুবই সতর্ক এবং এই বিষয়টি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গোটা দেশের ঐক্য, গোটা বিশেষ করে গোটা জাতির ঐক্যের ক্ষেত্রে সর্বাধিক এখানে গুরুত্বপূর্ণ হলো গোটা জাতির আলেম সমাজের ঐক্য। এবং আলহামদুলিল্লাহ তাদের আলেমদের এই ঐক্যটা এখানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি ব্যবস্থাপনা যেটি হয়েছে সেটি হলো যে এখানে ইমারতে ইসলামিয়ার পুরা গোটা আফগানিস্তানের মধ্যেই তেমন কোনো মত পার্থক্য মতবিরোধ নেই, বরং প্রায় সকলেই একই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী, যার কারণে সাধারণ মানুষ, আলেম সমাজের এবং আলেমরা দীর্ঘ এই যুদ্ধরত অবস্থায় প্রতিটি মসজিদ থেকে ইমাম সাহেবান এলাকাগতভাবে আঞ্চলিকভাবে আলেমগণ জনসাধারণকে তারা নেতৃত্ব দিয়েছেন, জনসাধারণের প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে থেকেছেন এবং প্রতিটি সমস্যার সমাধান জনগণ আলেম সমাজের কাছ থেকে নিয়ে অভ্যস্ত হয়েছে। যার কারণে এই আলেমরা সমাজে কোনো ধরনের বিক্ষিপ্ততা আসুক, বিশৃঙ্খলা আসুক, এটা কোনোভাবেই তারা মেনে নেয় না। এই জন্য তাদের এই জাতীয় ঐক্য এবং সংহতিকে রক্ষা করার জন্য যে সকল লেখকদের যে লিখনীগুলো এখানকার মানুষের তাদের ধর্মীয় কালচার এবং তাদের ঐতিহ্যগত যে বিষয়গুলো তার সাথে সাংঘর্ষিক হয় অথবা যে লেখাগুলো মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে সেই সকল লেখকদের সেই লেখাগুলোকে এখানে মজলিসে শুরার সিদ্ধান্তের মাধ্যমে এখানে নিষিদ্ধ করা হয়েছে। তবে এখানে এমন কিছু সংবাদও পাওয়া যাচ্ছে, আমরা অনুমান করছি যে কিছু কিছু অপপ্রচারও রয়েছে যে হয়তো যে বিষয়গুলো এখানে নিষিদ্ধ করা হয়নি পশ্চিমা গণমাধ্যম সেগুলোকেও এখানে নিষিদ্ধ তালিকায় এনেছে। আরেকটি বিষয় কোনো কোনো গণমাধ্যমে দেখছি আমরা যে এখানে নারী লেখকদের লেখা নিষিদ্ধ করা হয়েছে মর্মে এই জাতীয় কিছু কথা, অমূলক কিছু কথা এখানে প্রচার করা হচ্ছে। এই কথাটি সম্পূর্ণই অমূলক। এখানে শুধু লেখক নারী হিসাবে এই ধরনের কোনো কারণে কোনো লেখকের লেখা নিষিদ্ধ করা হয়নি বা কোনো কারো বইয়ের উপর কোনো ধরনের পাবন্দি অথবা নিষিদ্ধতা আরোপ করা হয়নি। এটি সম্পূর্ণ একটি অমূলক কথা। তবে হ্যাঁ, আফগান ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের জাতীয় ঐক্য সংহতির বিরোধী এবং তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় ঐতিহ্য বিরোধী যে সকল বক্তব্যগুলো যে সকল বই অথবা রচনার মধ্যে রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে অথবা ব্যান করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য এবং সংহতিকে তারা রক্ষা করার চেষ্টা করছেন। আফগান জাতির মধ্যে এখনো যে বিষয়টি লক্ষণীয় সেই বিষয়টি হলো তারা এখনো পর্যন্ত যুদ্ধ যেই পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণরূপে তারা বেরিয়ে আসতে পারেনি। কারণ এখনো পর্যন্ত আন্তর্জাতিক যে আগ্রাসন, নানামুখী তাদের উপরে যে চাপ অব্যাহত রয়েছে, এই সকল বিষয়কে মোকাবেলা করতে করতেই আফগান প্রশাসনকে, ইমারতে ইসলামিয়ার প্রশাসনকে গলদঘর্ম থাকতে হয়। প্রতিনিয়ত সেগুলোকে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং গোটা দেশব্যাপী যে অবকাঠামোগত উন্নয়ন, এটা দীর্ঘ 50 বছরের মধ্যে তেমন কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। কাজে পূর্ণ রাষ্ট্রটাকে একটা বিনির্মাণ করা, একটা পুনর্নির্মাণ করা যে মহা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই মূলত ইমারতে ইসলামিয়া তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে যে সকল বিষয়গুলো পরামর্শ দেওয়ার এবং আমাদের সংকট জায়গাগুলো ইমারতে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে আমরা যখনই সাক্ষাতের সুযোগ পেয়েছি আমরা আমাদের সেই মতামতগুলো ব্যক্ত করেছি এবং তাদের কাছ থেকেও আমরা এর যথাযথ ব্যাখ্যা আমরা পেয়েছি। অনেক বিষয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইসলামী শরীয়তের উপর শতভাগ কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত একটি সমাজ এবং একটি রাষ্ট্র ব্যবস্থা একবিংশ শতাব্দীতে যেটি অস্তিত্বে এসেছে, বিগত 100 বছর পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে গোটা উম্মতের একজন আমির ছিল না। মুসলমানদের এই অবস্থা থেকে পরিত্রাণ মিলেছে। এখন অন্তত একজন মানুষ এমন রয়েছেন যিনি নিজেকে আমিরুল মুমিনিন বলে পরিচয় দেন এবং তিনি শুধু কোনো ভৌগোলিক সীমাবদ্ধ এলাকার মানুষের দায়িত্ব নয়, বরং ঈমানের ভিত্তিতে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যেখানেই
কোনো মুমিন রয়েছে সেই মুমিনের দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। তিনি তার সামর্থ্যের আলোকে, সাধ্যের আলোকে গোটা দুনিয়ার উম্মার জন্য উম্মার আমির হিসাবে, উম্মার কায়েদ এবং উম্মার দায়িত্বশীল হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। এটি অন্তত এই পরিস্থিতিতে উম্মার জন্য, মুসলমানদের জন্য শতবর্ষ পরে একটি প্রাপ্তি। আমরা সেটাই মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এই প্রাপ্তিকে দিন দিন উত্তরোত্তর উন্নতি দান করুন এবং মুসলিম জাতি গোটা পৃথিবীতে এক আমির এবং এক খলিফার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোক এবং মুসলমানদের সেই খেলাফত আলা মিনহাজিন নবুয়ার সোনালী যুগ আবার উম্মার মাঝে ফিরে আসুক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীকে এই খেলাফত এবং ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে যে শান্তি এবং মানুষকে যে নিরাপত্তা প্রদান করতে পারে। গোটা আফগানিস্তান জুড়ে আমরা নিরাপত্তার যে অভূতপূর্ব পরিবেশ এখানে দেখেছি, যে আমরা এই কাবুল থেকে এই পাকতিয়া প্রদেশ অতিক্রম করে খোস্ত প্রদেশ পর্যন্ত গিয়েছি এবং খোস্ত প্রদেশ থেকে রাতের অন্ধকারে গভীর রজনীতে আমরা কাবুল পর্যন্ত ফিরে এসেছি। পাহাড়ি পথ দিয়ে, দুর্গম পথ দিয়ে, গোটারাই সম্পূর্ণ রাস্তাটাই প্রায় পাহাড়ের মধ্য দিয়ে, উঁচু নিচু আঁকা বাঁকা পথ, যেখানে নেই কোনো জনবসতি। এত সুবিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করতেও আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্ন হয়নি, কোনো আতঙ্ক দেখা দেয়নি। এই যে নিরাপত্তা, যে অভূতপূর্ব এক নিরাপত্তার ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য অবশ্যই ইমারতে ইসলামিয়ার এই সরকারকে ধন্যবাদ দিতে হয় যে এটি একটি বিশাল অর্জন। এক হলো বিচার ব্যবস্থার সুনিপুণ ব্যবস্থাপনা, আর এক হলো নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সারা পৃথিবীর অসহযোগিতা সত্ত্বেও অর্থনৈতিক যে অভূতপূর্ব উন্নতি, এগুলো অবশ্যই বিশ্ববাসীকে অবাক করার মতোই এক একটি ঘটনা। এবং শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তারা যে মহা প্রজেক্টগুলো, মেগা প্রজেক্টগুলো তারা বাস্তবায়ন করে চলেছে, যেগুলো বিগত 50 বছরে সম্ভব হয়নি, এমন অসংখ্য অগণিত প্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্দান্ত গতিতে তারা উন্নতির পথে এগিয়ে চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্রগতি অব্যাহত রাখুন, এই দোয়া করে। এবং আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি, মূলত উম্মতের পক্ষ থেকে একটি পরিদর্শন করা এবং সেইভাবে নিজেদের পরামর্শ ব্যক্ত করা, আমাদের দায়িত্বগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেই দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলের মঙ্গল করুন। উম্মাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ করে গোটা বিশ্ববাসীর আগ্রাসী শক্তির নির্যাতন থেকে আল্লাহ উম্মাহকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।